সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোটের সমীকরণের আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব খুলনা বিভাগের 4টি জেলা মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা ও মাগুরার 8টি আসন, এছাড়া রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার 6টি আসন। আপনারা জানেন যে আমরা এই ভোটের সমীকরণে আসন ধরে ধরে কোন আসনে কোন প্রার্থী এবং কোন দল জনসমর্থনের দিক থেকে এগিয়ে আছে সেটা তথ্য এবং যুক্তি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে ভোটের সমীকরণ মেলাতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আসলাম হোসেন। তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি মেহেরপুরের সন্তান। এছাড়া আছেন হাসনাইন তানবীর ইমন, তিনি হচ্ছেন মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সহসভাপতি। এছাড়া আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মেহেরপুর আমাদের 4 সহকর্মী, মেহেরপুর থেকে তুহিন অরণ্য, নড়াইল থেকে তারেকুজ্জামান লিটু, চুয়াডাঙ্গা থেকে সর্দার আলামিন এবং মাগুরা থেকে আনোয়ার শরীফ রবিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা ডক্টর আসলাম হোসেনকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি। আপনার জেলা হচ্ছে মেহেরপুর, একটা ঐতিহাসিক জেলা। আপনার কাছ থেকে একটু এই জেলার পলিটিক্যাল ডাইনামিক্সটা শুনতে চাই, 1 মিনিটের মধ্যে ছোট করে যদি বলেন। ধন্যবাদ বাংলা ভিশনকে আজকের এই অনুষ্ঠান ভোটের সমীকরণে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সাথে আলোচকবৃন্দ যারা আছেন কানেক্টেড এবং এখানে যিনি আছেন, এবং আমি ধন্যবাদ জানাই যে সমস্ত দর্শক শ্রোতেয় প্রোগ্রামটাকে দেখতেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মেহেরপুরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে মেহেরপুরের 2টা আসন আপনারা জানেন, যে একটা মেহেরপুর 1 আর মেহেরপুর 2। মেহেরপুর 1 মেহেরপুর সদর এবং মুজিবনগর নিয়ে, আর মেহেরপুর 2 গাংনী নিয়ে। যে মেহেরপুর 1-এর যেটা আমরা যদি প্রমোদারাটা দেখি, এখানে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি তারাই মানে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। যে আমরা যদি নির্বাচনটা দেখি, বেসিক্যালি আমি 90-এর আন্দোলনের সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। কাজে 91, 96, 2001 এই 3টা নির্বাচন আমাদের কাছে মানে অনেক অংশেই মানে বলা যায় যে একটা ফেয়ার নির্বাচন। কাজে এই 3 নির্বাচনে আমাদের মেহেরপুর থেকে আওয়ামী লীগ একবার জিতছে 91-তে, তারপরে 96, 2001-এ বিএনপি থেকে যারা মাসুদ অরুণ, যিনি বর্তমানে এবারের ক্যান্ডিডেট, উনি জিতছেন। তারপরে আপনার 2008-এ যে নির্বাচনটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেখানে তখন আওয়ামী লীগ ওই সংসদ সদস্য ওখান থেকে প্রতিনিধিত্ব করে। আর আমাদের এখানে যেটা হয়েছে যে এখন বর্তমানে যে 2টা দল নির্বাচনের মাঠে মানে প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গাতে আছে, জামাত এবং বিএনপি। যে মেহেরপুর 1 আসনে যেটা হচ্ছে যে আপনার 91 সালে জামাত নির্বাচন করেছিল, মানে তারপরে 96-তে নির্বাচন করছে, এবং 2008-এ এটা জোটগত হলো, তখন মেহেরপুরের আসনটাকে আসলে ওপেন করে দেওয়া হয়েছিল বিএনপি এবং জামাত। তো কাজে এই 3টা নির্বাচনেই তাদের যে ভোটের যে সংখ্যাটা আসলে সর্বশেষ তারা যখন 2008-এর যে নির্বাচনে তারা যখন অংশগ্রহণ করে, সেখানে তাদের ভোটের মানে কাস্টিং ভোটের পার্সেন্টেজ ছিল হচ্ছে আপনার অ্যারাউন্ড 15% মতো, 15% মতো আর কি। কাজেই সেই দিক থেকে আসলে যদি আমরা বলি, আসলে একটা লম্বা সময় যে মানে ইতিহাস বা পার্টিকুলারলি আমরা যদি বলতে চাই যে আপনার একটা সময় 1996 সালে যে নির্বাচন, এই নির্বাচনে যখন আমাদের মানে মাসুদ সাহেবের ওনার আব্বা যখন জয়লাভ করেন, তখন জোহরা তাজউদ্দিন ওখানে ইলেকশন করেছিলেন, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ওনাকে উনি বিপুল ভোটে পরাজিত করে বিএনপি থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। কাজেই আমাদের ওখানে সবসময় আসলে এই বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে থেকেই নির্বাচিত হয়েছে। জামাত 3বার নির্বাচন করছে, বাট ওইভাবে খুব বেশি তারা আগায় থাকতে পারে নাই আর কি। কাজেই এখন এবং আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই। কাজে এখন মানুষের যে ভোটাধিকার, এই অধিকারের প্রশ্নে এখন বর্তমানে যিনি বিএনপির ওখান থেকে নমিনেশন পেয়েছে মেহেরপুর 1 আসন থেকে জনাব মাসুদ অরুণ, উনি একজন বলিষ্ঠ সংগঠক এবং দীর্ঘদিন, এবং উনি সভাপতি ছিলেন, জেলার সেক্রেটারি ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন, আর সবচেয়ে বড় কথা এই দীর্ঘ 17 বছর উনি একেবারে জনগণের পাশে ছিলেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, জেল জুলুম সবকিছুকে মাথায় নিয়েই উনি সামনের দিকে এগিয়ে গেছেন। কাজে আমি বিশ্বাস করি এই পরিস্থিতিতে মানে তার দিকের অবস্থানটাই ভালো। এটা আমার, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের সাথে আমার যোগাযোগ আছে প্রতিনিয়তই। এই আমার মেহেরপুর 1-এর যদি আমি ছোট্ট করে বলি, ঠিক একইভাবে মেহেরপুর 2-এর যে আসন, সেই মেহেরপুর 2-এর আসনেও বেসিক্যালি আমাদের ওখানেও মানে বিএনপি জিতেছে, আওয়ামী লীগ জিতেছে,
তারপরে বিএনপি আবার জিতেছে। ইভেন 2008-এর যে নির্বাচনে, সেই নির্বাচনেও বিএনপি জিতেছে, এবং ওখানেও জামাত কিন্তু বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বিতা করছে, বাট তারা কখনোই তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জায়গায় যেতে পারে নাই। মানে আওয়ামী লীগ বিএনপি এটাই থেকে, এবং 2008-এর যে নির্বাচনে, সেই নির্বাচনেই ওখানে জনাব আমজাদ হোসেন, যিনি এবারকার ক্যান্ডিডেট, উনি ওখানে জয়লাভ করেছিলেন। যেটা আপনারা জানেন যে ওই নির্বাচনে বিএনপি খুবই অল্প সংখ্যক সিট পেয়েছিল, তারপরে উনি ওখানে জিতেছিলেন। এই জন্য আমার বিশ্বাস যে জনাব আমজাদ হোসেন, যিনি এখনকার এমপি পদপ্রার্থী, উনিও একজন বর্ষিয়ান নেতা, উনিও জেলার সভাপতি সেক্রেটারি সমস্ত পদে ছিলেন, এবং উনিও দীর্ঘদিন মানুষের সাথে রাজনীতি করেছেন। কাজেই আমরা যে বিএনপির যে আকাঙ্ক্ষা যে মানুষকে নিয়ে রাজনীতি করা, মানুষই সকল ক্ষমতার উৎস, মানুষের সবকিছু ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, কাজেই এটা যদি একটা মানুষ যদি সুষ্ঠু ভোট সুন্দরভাবে এবং ভয়ভীতিহীন ভোটের যেতে পারে, আমার বিশ্বাস বিএনপি এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় বিএনপি অনেকখানি আগায় আছে, দুটো আসনই দুটি আসনে। আচ্ছা, আমরা তুহিন অরণ্যের কাছে যেতে চাচ্ছি। আচ্ছা, ডক্টর আসলাম হোসেন যা বললেন, আপনি কি এই ওনার বক্তব্যের সাথে একমত, নাকি আপনার কোনো দ্বিমত আছে, বা আপনি কোনো কিছু যোগ করবেন কিনা? ধন্যবাদ বাংলাদেশকে। আর বেশি বেশি ধন্যবাদ হচ্ছে যে এই আয়োজনে স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন দুজনকে। আসলাম ভাই এতক্ষণ যে কথাগুলো বললো, আসলে উনি একজন রাজনৈতিক বিশ্লেষক বটে। সেই কারণে ঢাকা থেকে বসে উনি মেহেরপুরের ভোটের যে সমীকরণটা, সেটা উনি যথার্থই বলেছেন। মেহেরপুর একটা সীমান্তবর্তী জেলা। এই জেলার 3 দিকে হচ্ছে ভারতের সীমান্তের যে কাঁটাতারের বেড়া। ঐতিহাসিক দিক দিয়ে মেহেরপুর খুব গুরুত্বপূর্ণ, কেননা এই জেলাতেই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মেহেরপুরের ঐতিহাসিক সেই মুজিবনগর। স্বভাবতই এই আসনটাকে ঘিরে জাতীয় রাজনীতিতেও একটা নজর থাকে, দৃষ্টি থাকে। আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে যেটা দেখেছি, অন্যান্য ইলেকশনের চাইতে এবারের ইলেকশনটা অনেক কারণেই তাৎপর্যপূর্ণ। কেননা একথা অনস্বীকার্য সত্য যে অনেক বড় একটা রাজনৈতিক দল এবারে নির্বাচনের মাঠে নাই। বৃহত্তম দল বিএনপিকে সবসময়তেই আর একটা প্রতিদ্বন্দ্বী বৃহৎ দলের সাথে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এবার যেটা যুদ্ধ করতে হচ্ছে, ন্যাশনাল পলিটিক্সে বলি, স্থানীয় পলিটিক্সে বলি, জামাত ইসলাম, যেটা আসন সংখ্যায় এবং ভোট তত্ত্বে হচ্ছে 74 নম্বর রাজনৈতিক দল। এই দলটির সাথে বিএনপিকে রাজনৈতিকভাবে যুদ্ধ করতে গিয়ে এবং এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মাঠের রাজনীতিতে এখন বিএনপির অন্তর্দ্বন্দ্বটা বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে। আমি যদি মেহেরপুরের 2টি আসনের কথাই বলি, এই 2টা আসনেই 5ই আগস্ট পরবর্তী বিএনপির জেলা কমিটি ভেঙে দেওয়া হয়, দিয়ে একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটির পরে একটা সম্মেলন করে জেলা কমিটি গঠনের সময় মেহেরপুরের অ্যাডভোকেট কামরুল হাসানকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক করা হয়, এবং মেহেরপুরের 2 আসনের জনাব জাভেদ মাসুদ মিল্টনকে জেলা বিএনপি সভাপতি করা হয়। পরবর্তীতে নির্বাচনে মনোনয়নে এই 2 জনকে মনোনয়ন না দিয়ে মেহেরপুরের সাবেক 2 এমপি, মেহেরপুরের 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদুরুল এবং মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে পুনর্বার মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দ্বন্দ্বটা নিজেদের অস্তিত্বের প্রশ্নে জড়ো হয়ে ওঠে। গত পরশুদিনকে সর্বশেষ যে বিএনপি নির্বাচনী মিটিংটা হয়েছে, সেখানে দৃশ্যত সবাই উপস্থিত থাকলেও দৃশ্যের অন্তরালে একই রকম না। একইভাবে মেহেরপুর 2 আসনেও মাঠে ময়দানে দৃশ্যত এক থাকলেও নির্বাচনী সমীকরণে কিংবা নির্বাচনের তথ্যে পরিস্থিতি এক না। বিএনপির কর্মীদের অভিযোগ, ভোটারদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা যদি আরো সুদৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে পারত, হয়তো আজকে মেহেরপুর 2টি আসনে ভোট যুদ্ধের সাথে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আসতো না। কেননা
ভোটের পৃষ্ঠে জামাত বিএনপির চাইতে অনেক বেশি পিছিয়ে। এক লাইনে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের যে ভোট এটা কোন দিকে যেতে পারে? এটা অ্যাকচুয়ালি যেটা হবে আওয়ামী লীগের ভোটের বিষয়টা দেখেন, এখন আসলে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, যেটা আমি যদি দেখি ব্যক্তিগতভাবে, যদি আপনারা রাজনৈতিক আদর্শিকের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা স্বভাবতই মানে জামাতের দিকে যাওয়ার প্রবণতাটা কম হওয়ার কথা। বাট এখানে ব্যক্তি সম্পর্ক ন্যাশনাল ইলেকশনের সাথে আসলে যেটা স্থানীয় নির্বাচন, জাস্ট আমি এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই। যদি আমরা একটু জাস্ট ফিরে দেখি 2009 সালে যখন আমাদের মেহেরপুরে উপজেলা নির্বাচন হয়েছিল, 2014 সালে যখন উপজেলা আওয়ামী লীগের আমলেও, তখন এই মেহেরপুর এবং মুজিবনগর দুইটা উপজেলাতে পরপর দুইবারই বিএনপির থেকে যারা মনোনীত তারা জয় হয়েছিল। এই জন্য আসলে এটাকে খুব মানে একেবারে মানে এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট। বাট যেটা হচ্ছে যে মাসুদুরের পক্ষে একটা সুবিধা যেটা হইতেছে কি, ওনার বাবা একটা হইতেছে বিশিষ্ট ভদ্রলোক মেহেরপুরের জন্য, উনি নিজে সংসদ সদস্য ছিলেন, কাজেই আমার ধারণা হয়তো বা তাদের, এবং উনি এক ধরনের মানে দীর্ঘদিনে তার একটা রাজনৈতিক জীবন ছিল, উনি এক ধরনের বাম রাজনীতি করছেন এবং সবাইয়ের কাছে উনি সর্বজন শ্রদ্ধা একজন মানুষ ছিলেন। কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে এখন এটা ওইভাবে সরলীকরণ করা খুব ডিফিকাল্ট। কাজে এটা অনেক ফ্যাক্টর এখানে কাজ করবে, স্থানীয় ফ্যাক্টর কাজ করবে, ব্যক্তি ইমেজ কাজ করবে, আর সবচেয়ে তুই নর্ম যে কথাটা বলছে যে এই যে আমাদের বিভেদটা, আসলে এটা ধরেন আমরা ফিল করতেছি আসলে এটা মানে কতখানি হয়েছে, বাট আমরা যতটুকু বুঝতেছি অনেকাংশে হয়তো পূরণ হয়েছে। এখন সেটা ভোটের মাধ্যম দিয়ে আসলে প্রকাশিত হবে আর কি, এটা আমার এই ব্যাপারে। জি ধন্যবাদ। আমরা এবার একটু সিরাজগঞ্জে যেতে যাচ্ছি। তানভীর ইমন, আপনি কি বলবেন যে আপনার সিরাজগঞ্জ, আপনার জেলা সিরাজগঞ্জে 6টা আসন এবং এখানে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন। আমরা যদি একটা একটা করে একটু আলাপ করতে যাই, এর আগে আপনি একটু সিরাজগঞ্জে যে পলিটিক্যাল ডাইনামিক্সটা একটু সম্পর্কে ছোট করে একটু ধারণা দেবেন। নাবিল, সিরাজগঞ্জের রাজনীতি মানে এতদিন যে রাজনীতি ছিল বাংলাদেশে, সেই রাজনীতিতে আওয়ামী লীগ একবার, বিএনপি একবার। যদি ভালো নির্বাচন যেগুলো ধরি 91, 96, 2001 এবং 2008, এবার যেবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে সেখানে একটি আসন বাদে বাকি 5টি আসনই তারা পেয়েছে, যারা সরকার গঠন করেছে তারা পেয়েছে। শুধু একমাত্র সিরাজগঞ্জ এক আসনটি ব্যতিক্রম বাদে, সেটি বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল এবং যখন যে সরকার গঠন করেছে সেই 5টি আসনই তারা পেয়েছে। একদম ভোট ব্যাংক, ভোট সোজা উল্টে গিয়েছে একদম। আচ্ছা, তাহলে এবার যদি সিরাজগঞ্জ একের এইবারের পরিস্থিতিকে আমরা দেখি যে ওখানে 6 জন প্রার্থী আছেন, এর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে সেলিম রেজা এবং জামাত ইসলামের প্রার্থী হচ্ছে শাহিনুর আলম, এছাড়া স্বতন্ত্র একজন আছেন। উনি কি বিএনপির বিদ্রোহী নাকি অন্য কোনো দল? না, বিদ্রোহী না। উনি আসলে সিরাজগঞ্জ একের চিত্রটা কিন্তু মানে অন্য যে কোনো সিরাজগঞ্জ জেলার সাথে মিলানো যাবে না, সেটা সম্পূর্ণ আলাদা। এটা সদরের একটি অংশ আছে এবং কাজীপুর এবং যমুনা কিছু চরাঞ্চল আছে দুর্গম, এই এলাকাটা মিলে আসলে এই সিরাজগঞ্জ এক যে আসনটি, এই আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের দুর্গ। এটি স্বাধীনতার পর থেকে আসলে মোহাম্মদ নাসিম, তার বাবা এবং তারপর ছেলে, এরাই এখানে বারবার এমপি হয়েছেন, শুধু একবার জাতীয় পার্টি থেকে 88 সালে হয়েছে এবং এটি বরাবরই সেই দুর্গ আওয়ামী লীগের। কিন্তু এবার কিন্তু চিত্রটা ভিন্ন, সেখানে যেহেতু আওয়ামী লীগ ভোট করছে না নির্বাচনে, তারা এবার নির্বাচনী কার্যক্রমে নেই, তো এইবার কিন্তু ফলাফলটা ভিন্ন হবে এবং এই ফলাফলটা নির্ধারণ করবে কিন্তু ওই আওয়ামী লীগের ভোটটাই। আচ্ছা, ওনারা ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কোথায় ভোট দিবে সেইটা আসলে নির্ভর করবে আসলে জয় পরাজয়ের জায়গায়। বিএনপি ওইখানে ভোট করতেও তাদের কিছু ভোট আছে, তবে এখানে জামাতের কত শতাংশ কত ভোট আছে সেটা কিন্তু এখনো নির্দিষ্ট না, বোঝা যায় না, কারণ কোনো ইলেকশনে সে ধরনের হিসেব পাওয়া যায় না। কিন্তু ওইখানে বিএনপির কিছু ভোট আগেও আছে এবং 5 আগস্টের পরবর্তী যে এই পট পরিবর্তনে, সেইখানে যেটি খোঁজ খবর আমি নিয়েছি, সেইখানে আসলে ধরেন বিএনপি প্রার্থী যিনি সেলিম রেজা, উনি এগিয়ে আছেন এখন পর্যন্ত বেশ ভালোভাবেই আর কি। ওইখানকার যে স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে ভোটারদের যে মতামত, যে তিনি হয়তো নির্বিঘ্নেই তিনি পেরিয়ে যাবেন, সিরাজগঞ্জ একটা হয়তো ধানের শীষের পক্ষে যেতে পারে, এরকমই যারা স্থানীয়রা আছেন তারা বলছেন এবং ভোটের হিসেবও তাই বলে। দেখা যাবে 12 তারিখের বোঝা যাবে। আচ্ছা, সিরাজগঞ্জ 2 আসনে আমরা জানি হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। জামাতের প্রার্থী হলো জাহিদুল ইসলাম। এছাড়া 7 জন প্রার্থী আছে। এই আসনের কি পরিস্থিতি? সিরাজগঞ্জ 2 খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, এটি সিরাজগঞ্জ সদর, এটি গুরুত্বপূর্ণ আসন এবং হেভিওয়েট একজন। এই আসনটিতে আসলে নবীন এবং অপেক্ষাকৃত প্রবীণের একটি লড়াই হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বিএনপি নীতি নির্ধারক, তিনি অতীতেও এইখানে এমপি ছিলেন। 2008 নির্বাচনে তিনি এটা আইনি জটিলতার কারণে করতে পারেননি, তার সহধর্মিনী রুমানা মাহমুদ তিনি সেখান থেকে
এমপি নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ 2 বিএনপি যতবার ক্ষমতা সরকার গঠন করেছে তার বেশিরভাগই ছিল রুমানা মাহমুদ, তিনি তার ওয়াইফ, তিনিও একবার এমপি ছিলেন। সিরাজগঞ্জ 2-এ বিএনপির অবস্থা বেশ ভালোই, যতদূর আমি খোঁজ খবর নিয়েছি দেখেছি। কিন্তু জামায়াতের এবার কিন্তু জামাত ছেড়ে কথা বলবে না, যেটা ওদের ভোট বাড়বে। জামাত ইসলামের এইবার যে ব্যবধান হওয়ার কথা ছিল সেখান থেকে ব্যবধানটা তারা কমিয়ে আনবে, অতীতের চেয়ে আরো অনেক বেশি ভোট পাবে এবং বেশ ভালো লড়াই হবে। এটাই আমি জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যম থেকে, কিংবা আমরা ধরেন সাংবাদিকদের সাথে, স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে 2-এর আসনটা কিন্তু এরকমই হওয়ার কথা, যে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি হয়তো বিজয়ী হবেন, এমনটি ভাবছেন ওইখানকার ভোটের হাওয়া ওইরকমই। এখনো একদিন বাকি আছে, দেখা যাক কি হয়। আর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ 3-এ আমরা দেখছি যে প্রার্থী আছে 4 জন, এখানে প্রার্থীর সংখ্যা কম। বিএনপির প্রার্থী আইনুল হক, আর জামাতের প্রার্থী আব্দুর রউফ সরকার। এছাড়া আরো 2 জন প্রার্থী আছেন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র আছেন একজন, রিয়াজ রেজা রবিন। আব্দুর রউফ। সিরাজগঞ্জ 3 যেটা, সে আছেন রায়গঞ্জ তারাস। এটা আসলে ধরেন একটা শস্য ভান্ডার, একদিকে মৎস্য ভান্ডার। এই তারাসের যে অঞ্চলটি সেটি চলন বিল অধ্যুষিত, এখানে প্রচুর মাছ হয়, এবং রায়গঞ্জের যে জায়গাটি সেখানে শস্য হয় প্রচুর, ধান এবং বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়েছে। তো এই আসনটিতে কিন্তু ধরেন এখানে যাকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আইনুল হক, উনি সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান, উনার একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে বিএনপি এবার তাকে বেছে নিয়েছে, ধানের শেষ প্রতীক দিয়েছে। এবং যে জাতীয় ওইখানে যে জামায়াত ইসলামী যে প্রার্থী, উনি ওইটি কিন্তু আসলে জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনি মূলত প্রার্থী। খেলাফত মজলিস, এটাই বিএনপির জন্য একটি পজিটিভ দিক হয়েছে, কারণ উনি খেলাফত মজলিসের, জামাতের সরাসরি না, এবং স্থানীয় জামাত তাকে সমর্থন করছে। কিন্তু আসলে বাইরে থেকে আসলে ঠিক সেই ধরনের সমর্থন কিন্তু কর্মীরা করে না, দলের চাপে হয়তো সহযোগিতা ঠিক সেভাবে হয় না, যেটা হয় না। এই কারণেই সিরাজগঞ্জ 3 কিন্তু বিএনপি এগিয়ে থাকবে, এটাই বলা যায়। কারণ ওইখানে যেহেতু জামায়াত ইসলামী তার শরিককে ছেড়ে দিয়েছে, এই কারণে এই মাঠটি অনেকটাই বিএনপির পক্ষে আসবে, এটাই মানে বলা যায়। সিরাজগঞ্জ 3টা হবে, এর পক্ষে যাবে। আর সিরাজগঞ্জ 4 যে আসনটা, আর এখানে দেখছি একজন হেভিওয়েট আছে, রফিকুল ইসলাম খান, যিনি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, এবং একসময় উনি শিবিরের সভাপতি ছিলেন সম্ভবত, এবং দক্ষিণ জামাতের বোধহয় আমির ছিল, মানে ঢাকা দক্ষিণ। উনি ইয়েতেও রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রনেতা ছিলেন, এবং উনি জামাতের একজন প্রভাবশালী নেতা। আর বিএনপির প্রার্থী দেখছে আকবর আলী, উনি প্রবীণ মানুষ, অনেক প্রবীণ মানুষ। এই আসনে কি সমীকরণটা কি? এই আসনটির সমীকরণ যেটি, এইখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এইখানে বিএনপিকে, মানে আমাদের অবজারভেশন এবং যে তথ্য পাচ্ছি মাঠের, সেই তথ্যে যে এইখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখানে বিএনপিকে কাঠখড় পোড়াতে হবে। এবং এইখানে একটু বিএনপির বিদ্রোহী প্রার্থী নাই, কিন্তু ওই যে অসহযোগিতার যে বিষয়টি সেটি রয়েছে। এবং আকবর আলী খানকে বিএনপি থেকে মনোনয়ন করা হয়েছে, কিন্তু স্থানীয় যে বিএনপি সেটি তারা আসলে খুব তাকে যে চেয়েছে তা কিন্তু না। এই কারণে ওইখানকার স্থানীয় সভাপতি যে ছিলেন, নামটি বলতে পারছি না, স্থানীয় নেতা তাকে চেয়েছিলেন, কিন্তু যেহেতু কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে এবং কেন্দ্রের নির্দেশই মেনে নিয়েছেন, এবং এই কারণেই ওই আসনটিতে বিএনপিকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। এবং এখানে জামায়াতে ইসলামী রফিকুল ইসলাম খান তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না, যে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পুরোদমে মাঠ চষে বেরোচ্ছেন, এবং মাঠ মোটামুটি তাদের দখলেই আর কি। কিন্তু এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখনো মানে চূড়ান্ত ভাবে বলা যায় না যে কি হবে। এই আসনটির অবস্থা এরকম। আর সিরাজগঞ্জ 5-এ দেখছি আরেকজন সাবেক ছাত্র নেতা, তিনি হচ্ছেন ছাত্র দলের সাবেক সেক্রেটারি, আমিরুল ইসলাম খান। হ্যাঁ, আলী নামে পরিচিত। জামাতের হচ্ছে আলী আলম। এখানে আমরা দেখছি 6 জন প্রার্থী আছেন। এখানকার হিসাব নিকাশ কেমন? এইখানকার হিসাব নিকাশটাও এই বিএনপি এবং জামাতের মধ্যেই, তবে এইটা 4-এর মতো 5-এও বিএনপিকে এখানে বেশ কষ্ট করতে হবে, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটি মোটামুটি নিশ্চিত। আর শহরে এবং মানে পুরা জেলায় এটা মোটামুটি সবাই জানে যে এখানে লড়াইটা খুব কঠিন লড়াই হবে। কারণ এখানে কয়েকটা বিষয় রয়েছে, ধরেন যেখানে ওইখানে বেলকুচি এবং চৌহালি মিলে একটি আসন, এর মধ্যে একটি আসন হলো চরাঞ্চল, পুরা একদমই চরাঞ্চল, এবং যোগাযোগ বিচ্ছিন্নই বলা যায়, নৌকায় যাতায়াত করতে হয়। ওইখানকার 1,20,000-এর মতো ভোট আছে। এবং এই আবার বেলকুচি যে জায়গাটা, সেটা তাঁত সমৃদ্ধ এলাকা, এবং ওইখানে শিল্পাঞ্চল। এখানে আসলে এই যে এইদিকে একটা ভোট আছে, এবং দুই জায়গার ভোট। এবং
ওইখানে যে বিএনপির আব্দুল আলিম ওনার যে প্রতিদ্বন্দ্বী, আলিম ভাই ওনার যে প্রতিদ্বন্দ্বী তিনি আলী আলম, জামায়াত ইসলামী, উনি সাবেক আবার উপজেলা চেয়ারম্যান, এবং তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন সেই আওয়ামী লীগ আমলে। সেই সময়কার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী যিনি ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রীকে হারিয়ে, মানে ওই সময় তিনি যেহেতু হয়েছিলেন, তার মানে তার একটা আলাদা জনপ্রিয়তা ওইখানে রয়েছে। তা আসলে এইখানে ওই জামাতের ওই জনপ্রিয়তা, এবং আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করছে, সেটা হলো যে বিএনপির সাবেক যে একজন এমপি ছিলেন, তিনি এইবার বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তিনি মনোনয়ন পাননি। তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। এনসিপিতে যোগ দেওয়ার পর তিনি আসলে এনসিপি থেকেও তাকে দলের এই যে তাদের আসন সমঝোতার কারণে তাকে কিন্তু ছেড়ে দিতে হয়েছে। তবে তিনি সেই মেজর আকবর আলী, মেজর জি, মেজর আছে, আকবর, উনি ছিলেন। তিনি যখন ওই জামাত ইসলামের কারণে তিনি আসনটি ছেড়ে দিলেন, কিন্তু তিনি জামাত ইসলামের পক্ষে নেমেছেন। আচ্ছা। এবং এই নামার কারণে ধরেন এই যে তিনি নামার ফলে যে তিনি সাবেক বিএনপির এমপি, এই কারণে তার কিছু লোক আছে, তার কিছু লোকজন আছে বিএনপির যারা করে, তার কিছু কর্মী সমর্থক আছে, তার ভোট ব্যাংক আছে, কিছু নিজস্ব লোক আছে। এই অংশটি কিন্তু ওই জায়গায় যে বিএনপির প্রার্থী তাকে কিন্তু করছে না, জামাতের পক্ষে চলে গেছে। এইখানে বিএনপির সাথে বিএনপির একটি ভোট ভাগাভাগি হয়ে গেছে। এই সুবিধাটা কিন্তু এখানে জামাত ইসলামী পাচ্ছে, আলী আলম উনি পাবেন। এবং এই কারণেই বলা হচ্ছে যে এই আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি হবে, এবং বিএনপিকে এখানে বেশ বেগ পেতে হবে বিজয় ছিনিয়ে আনতে। আচ্ছা, আমরা সিরাজগঞ্জ 6 আসনে দেখছি আমরা প্রার্থী 11 জন, অনেক প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছে এম.এ. মোহিত, পরিচিত মুখ, এবং এনসিপির প্রার্থী এখানে বোধহয় জামাত ইসলামের প্রার্থী না, নাই, এখানে এনসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজ। তো এত প্রার্থী কেন এই আসনে, এবং কে এগিয়ে আছে? এইখানে প্রার্থীর সংখ্যা জেলার সবচেয়ে বেশি, 11 জন। কিন্তু আসলে সব জায়গায় যা হচ্ছে এখানেও তাই হবে, ভোটের লড়াইটা বিএনপি এবং জামাত ইসলামী। কিন্তু এখানে জামাত ইসলামী তার আসনটা ছেড়ে দিয়েছে তার শরিক, কিংবা এবার 11 দলীয় জোটের যে এনসিপির এস এম 11 দলীয় জোটের যে শরিক তাকে ছেড়ে দিয়েছে সাইফ আব্দুল্লাহ, SM সাইফ মুস্তাফিজ, উনাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তার আসলে অপেক্ষাকৃত তরুণ একজন নেতা, তার এলাকায় খুব একটা জনপ্রিয়তা নেই, এবং রাজনীতিতেও সে নতুন। এই কারণেই বিএনপি কিন্তু এই জায়গাটিতে এগিয়ে আছে, যে কারণ এই সাজাদপুর যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু ধরুন মানে দুধের জন্য বিখ্যাত, সাজাদপুর ডেইরি মিল্কের জন্য, এবং ওই এলাকায় প্রচুর তাঁতও হয়, শিল্প আছে এবং ডেইরি আছে। এই অঞ্চলটাতে ধরেন বিএনপি পক্ষ থেকে যাকে মনোনয়ন করা হয়েছে তিনি পুরনো ওই জায়গার পুরনো নেতা, এবং তার বাবা বেশ বিশিষ্ট চক্ষু ডাক্তার ছিলেন। তিনি আবার ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি স্থায়ী কমিটির সদস্য, 2 এমপি, তার ভাগ্নে সম্পর্কে। তো সবকিছু মিলে রাজনীতির, তার যে রাজনীতির মাঠ এবং সেটি পরিচিত তার জন্য, এবং তিনি ভোট করেছেন, এবং তিনি জেতার মতো অবস্থায় তারা আছেন। আর যেহেতু এখানে জোটের জন্য ছেড়ে দিয়েছে, সেখানে স্থানীয় সমর্থন খুব একটা পাচ্ছে না। তো সিরাজগঞ্জ 6টাও বিএনপি পাবে এরকমই মনে করা হচ্ছে, এর মধ্যে পাওয়া যাবে এটাই ধারণা করা হচ্ছে। তার মানে সিরাজগঞ্জে ধরেন 6টি আসনের 4টি বিএনপি জিততে পারে, যেটার সম্ভাবনা খুব বেশি, এবং 2টিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটি বলা যায় মোটা দাগে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু যেতে চাই হচ্ছে তারিকুজ্জামান লিটুর কাছে, নড়াইল। আপনার জেলা নড়াইলে তো 2টো আসন আছে, এখানকার পলিটিক্যাল ডায়নামিক্সটা একটু আমাদেরকে সাথে শেয়ার করেন ছোট করে। আসলে নড়াইল মূলত আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত ছিল। এই 24 আগস্টের পট পরিবর্তনের পরে এখানে মূলত যে অবস্থা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভিতরে মূল প্রতিদ্বন্দ্বিতা আসবে। তবে নড়াইল 2 আসনে একটা বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে এখানে ভোটের হিসাব নিকাশ একটু পাল্টে যাচ্ছে। যিনি নড়াইল 2 আসনে, এখানে জামাতের প্রার্থী আছেন, আর বিএনপির প্রার্থী আছেন এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ। তিনি এনপিপির এক সময়কার সভাপতি ছিলেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর জামাত ইসলামীর প্রার্থী আতাউর রহমান, ইনি হচ্ছে কেন্দ্রীয় সুরা সদস্য। এখানে মূলত আওয়ামী লীগই এ যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে। তাতে জাতীয় পার্টি এরশাদ সাহেবের সময় দেখা গেছে
যে তখন জাতীয় পার্টির প্রার্থীরা বিজেপি হয়েছেন, কিন্তু স্বাভাবিক নির্বাচনে দেখা গেছে এ পর্যন্ত মূল নির্বাচনে এখানে আওয়ামী লীগরাই বিজয়ী হয়েছেন। পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছেন ওই উপনির্বাচনে সেটার পরিবেশ দেখা গেছে ভিন্ন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারাই এখানে নির্বাচিত হয়েছেন ইতিপূর্বে। আর বর্তমান যে প্রেক্ষাপট নড়াইল 2 আসনে, সেটা এখন আমার ব্যক্তিগত মতামত নয়, স্থানীয় ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যেহেতু জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক উনি খুব আগে থেকেই নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে একবার মনোনয়ন দিয়েছিলেন ধানের শীষের, কিন্তু শেষ মুহূর্তে এসে এই মনোনয়নটা পরিবর্তন করা হয়। মনোনয়ন পরিবর্তন করার পরে উপজেলা জেলা বিএনপির অনেক নেতাই তার পক্ষে মূলত নির্বাচনী প্রচার অভিযান চালায় এবং এক পর্যায়ে 6 জন উপজেলা থানা সভাপতি, সেক্রেটারি, পৌর সভাপতি, সেক্রেটারি এরকম নড়াইল এবং লোহাগড়ার দিয়ে 6 জনকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। তারপরে তাদের আগ্রহটা আরো বেড়ে যায় তার পক্ষে নির্বাচন করার। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এ পর্যন্ত বিভিন্ন এলাকায় যারা ভোটার আছেন তারা মূলত এই মনিরুল ইসলামকে মনে করেন যে সে হচ্ছে তৃণমূলের নেতা। এর কারণ হচ্ছে তার বাড়ি একাধিকবার ভাঙচুর হয়েছে বিগত সরকারের সময়ে। সে এই 17 বছর প্রায় পলাতক অবস্থায় জেলও খেটেছেন একাধিকবার। এই কারণেই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ তার প্রতি দুর্বল আছে। তবে এই গতকাল থেকে আবার ধানের শীষের কিছুটা জোয়ার আসতেছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যে স্বতন্ত্র প্রার্থী তার লোকজন, কিছু কিছু লোকজন আবার ধানের শীষের পক্ষে চলে যাচ্ছে। এক্ষেত্রে যেটা অবস্থান, এখানে জামাত 3 নম্বর দল হিসেবেই ছিল ইতিপূর্বে, কারণ আওয়ামী লীগ, বিএনপি, তারপরে জামাত ইসলামী। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকার কারণে এই ভোটটা আলটিমেটলি বিএনপি বা স্বতন্ত্রের দিকে যাওয়ার কথা, বিশেষ করে বিএনপির দিকে যাওয়ার কথা। আচ্ছা, এখানে যেটা দেখা তারিকুজ্জামান লিটু, এখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন নারী দেখি, ফরিদা ইয়াসমিন। উনি কোন? না, ওনার ফরিদা ইয়াসমিনের ওনারা তেমন কোনো প্রচার অভিযানই চোখে পড়েনি। এখানে মূলত ওই চোখে পড়ার মতো হচ্ছে ধানের শীষ, তারপরে দাড়িপাল্লা আর কলস আর হাত পাকা, জি হাত পাকা, অর্থাৎ তাজুল ইসলাম হাত পাকা। ইনি এই কয়জনেই প্রচার দেখা গেছে। আর বাকিগুলো যেটা লাঙ্গুল আছে, তারপরে ওই ফরিদা ইয়াসমিন তো জাহাজ মার্কা, তারপরে ট্রাক আছে নুর ইসলাম সাহেবের। 8 জন প্রার্থী, 8 জন প্রার্থী, ঠিক আছে, আমরা জানি 8 জন, টোটাল 8 জন। লড়াই 1 এবং 2 8 জন করেই প্রার্থী। আচ্ছা, আমরা 2 বুঝলাম। 16 জন প্রার্থী। জি 2 বুঝলাম। এখন যেটা আসছে 2 যদি এখানে এই ধানের শীষের কলস, যে স্বতন্ত্র বিদ্রোহী স্বতন্ত্র আর কি, এনাদের ভোট কাটাকাটির কারণে এখানে যদি জামাত ইসলামী দাড়িপাল্লা নিয়ে বেরিয়ে মানে নির্বাচিত হয়ে যান, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মানে এত তীব্র এখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে। জি। আচ্ছা, আমরা এক আসন, এটা ভোটারদের অনুভব। আচ্ছা, নড়াইল 1-এ তো এর আগে এমপি ছিলেন বোধহয় মাশরাফি বিন মুর্তজা, তাই তো? না, নড়াইল 2-এ ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আচ্ছা, 2-এ ছিলেন মাশরাফি। ওনার ভোটাররা কোন দিকে? 1-এ ছিলেন হচ্ছে আচ্ছা, মাশরাফি ভোটাররা কোন দিকে? ভোটাররা এখন মাশরাফির যে ভোটাররা, তারা এখন মূলত 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কেউ স্বতন্ত্র, কেউ ধানের শীষ, এরকম একটা অবস্থায় চলে গেছে। যার কারণে এখানে জামাত বের হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আচ্ছা, বর্তমান যে 1-এর কথা বলছিলেন, 1-এর কি অবস্থা? বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী আর ওবায়দুল্লাহ হচ্ছে জামাত ইসলামের প্রার্থী। স্বতন্ত্র দেখছি আছে 4 জন। হ্যাঁ, স্বতন্ত্র 4 জন। এর ভিতরে বিএম নাগিব হোসেন, উনি জিয়া পরিষদের নেতা ছিলেন নড়াইলেরই, কিন্তু উনি এই 3-4 দিনের মতো হলো উনি নির্বাচন ছেড়ে দিয়েছেন, কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না। এখন বিএনপির কয়েকজন নেতা ওনার পক্ষে ছিলেন, তারা ইতিমধ্যে কালিয়া উপজেলা বিএনপির থানা বিএনপির যে সভাপতি এবং পৌর বিএনপির সেক্রেটারি 2 জনই সেন্ট্রাল থেকে বহিষ্কার করে দিয়েছে।
আচ্ছা। এখন তারা মূলত যেটা শোনা যাচ্ছে, এই দুই নেতা সহ তাদের কিছু সমর্থক আছে, তারা ওই দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে যাচ্ছে বলে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। বিএনপির আর লোকরা পাশাপাশি দাঁড়িপাল্লায় ঝুঁকে যাচ্ছে, ওখানে ইন্টারেস্টিং তো। জি, কিন্তু ওখানে ধানের শীষের বিজয়টা বলা যায় যে অনেক, দাঁড়িপাল্লা থেকে অনেকটা এগিয়ে ধানের শীষ। এর কারণ হচ্ছে ওখানে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ইতিমধ্যে ধানের শীষের পক্ষেই ভোট চাচ্ছেন। যেহেতু আওয়ামী লীগ নাই বর্তমান নির্বাচনে, সে কারণে ওখানেও ওরকম ধানের শীষ বিজয়ী হবে বলে ওই এলাকার ভোটাররা বা যারা রাজনীতি করেন মূলত, আমাদের যেটা চোখে আসছে তাতে এরকম মনে হয়েছে যে ওখানে হয়তো কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে ধানের শীষের প্রার্থী। আমাদের এখানে মূলত দুইটা হচ্ছে নড়াইল 2 হচ্ছে মাশরাফির যে আসনটা ছিল। আসলে বিগত সময়ে তো নির্বাচন কিভাবে হয়েছে আমরা কম বেশি সবাই জানি, যার কারণে মানে ভোটারবিহীন নির্বাচনে যে অবস্থা হয়েছিল সেটা এখন আওয়ামী লীগের উপরেই মূলত ধানের শীষের প্রার্থীরা নির্ভর আছেন। কারণ এখানে এই দুইটা আসনেই এখানে মূলত সনাতনী ধর্মাবলম্বীদের একটা বৃহৎ অংশ এই দুইটা আসনেই তাদের ভোট আছে। সেই ভোটগুলো যে যত বেশি টানতে পারবে সেদিকেই মনে হচ্ছে যে ফলাফলটা যাবে। জি, ধন্যবাদ ধন্যবাদ তারিকুজ্জামান লিটু। এই হলো নড়াইলের। হ্যাঁ, আপনি এই হচ্ছে সাংবাদিকতার নড়াইলের পাশাপাশি আইনজীবীদেরও নেতা, জেলা বারের সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর আমরা যেতে চাই চুয়াডাঙ্গা, সর্দার আলামিন, আমাদের সহকর্মী সর্দার আলামিন, এবং চুয়াডাঙ্গার উনি আবার চুয়াডাঙ্গার যে সর্বাধিক প্রচারিত যে দৈনিক মাথা ভাঙার উনি সম্পাদক এবং প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্দার আলামিন কি শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, সর্দার আলামিন, আপনার জেলা চুয়াডাঙ্গায় আমরা জানি 2টো সংসদীয় আসন আছে। একটু এই জেলার পলিটিক্যাল পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে একটু বলে তারপরে আপনি আসন ধরে ধরে একটু বিশ্লেষণ করবেন। কোন দল? সকলকে ধন্যবাদ, জি। সালাম ও শুভেচ্ছা। চুয়াডাঙ্গা শান্ত অবস্থায় রয়েছে। চুয়াডাঙ্গা তো শীতের সময় বেশ ভালো শীত পড়ে, প্রচারণার মধ্যে বেশ ভালোই শীত ছিল। সেই শীত কাটিয়ে আমার মনে হচ্ছে নির্বাচনী প্রচারণা খানিকটা উষ্ণতা ছড়াচ্ছে, মানুষের মধ্যে বেশ তপ্ত আলোচনাও চলছে। আমি প্রথমেই চুয়াডাঙ্গা দুটি আসনের কথাই বলি, কারণ দুটি আসনে 3 জন করে প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, এই দুইটা আসনেই এই তিনটা দলের 3 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। 3 জনেই প্রচারণায় রয়েছে, প্রচারণায় ছিলেন এবং সরব ছিলেন ভালোই। আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন প্রার্থী চকলেট দিয়ে শিশুদের মধ্যে বিতরণ করে বেশ মুখরোচক গল্প সৃষ্টি করেছেন তিনি। জহিরুল ইসলামের কথা বলছেন? জহিরুল ইসলাম মানে এক আসনের কথা বলছেন আপনি? এক আসনের, ঠিক। জহিরুল ইসলাম। আমি চুয়াডাঙ্গা 2 আসনটাকে আগে বলি। এই আসনটি 1991 সালের নির্বাচনে জামাত প্রার্থী নির্বাচিত হয়েছিল। তারপর 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে জামাত প্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। সেই হিসাবে চুয়াডাঙ্গা 2 আসনটি জামাতের সাথে বিএনপির যে প্রতিদ্বন্দ্বিতা হবে এটা ছিল স্পষ্ট। কিন্তু এখানে বিএনপির যিনি মনোনীত হয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমির চেয়ারম্যান মাহমুদ হাসান খান বাবু, ইনি একজন ক্লিন ইমেজের মানুষ। চুয়াডাঙ্গা তার নির্বাচনী এলাকায় শুধু না, চুয়াডাঙ্গা জেলাতেই তার ব্যাপক অবদান, দান ধ্যান, সাধারণ মানুষের পাশে থাকা সবসময় এইটা ছিল। এই কারণে তার একটা ভালো অবস্থান রয়েছে। এসে তার বিএনপির ইমেজ এবং তার ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে বেশ সাড়া জাগিয়েছে। এই নির্বাচনী এলাকায় আমরা দেখছি যে জামাত ইসলামী প্রার্থী জেলা জামাতের রুহুল আমিন, ওনার সাথে আমাদের বিএনপি প্রার্থীর বেশ শক্ত লড়াই।
যেদিকেই যাক ভোটের মানে ব্যবধান হবে খুব কম। আর চুয়াডাঙ্গা 1 আসনের কথা যদি আমরা আসি, তাহলে এটা দেখেছি যে বরাবরই ছিল বিএনপি অধ্যুষিত। সেই যখনই প্রার্থী এসছে ধানের শীষ নিয়ে যে নির্বাচিত করেছে সেই প্রার্থী নির্বাচিত হয়েছে। শুধু সর্বশেষ হচ্ছে 2008 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ওহিদুল ইসলাম বিশ্বাসকে পরাজিত করে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সুলাইমান সর্দার ছেলুন, প্রবীণ রাজনীতিবিদ, উনি হচ্ছে নির্বাচিত হয়েছে। এবার যেহেতু নির্বাচনী মাঠ বিএনপিরই ছিল, আমরা প্রথমে ভেবেছিলাম যে বিএনপি মনোনীত প্রার্থীর তো বাড়তি সুবিধা রয়েছে বিগত দিনের বিশ্লেষণ করলে। পরবর্তীতে যখন জামাত ইসলামী নির্বাচনে প্রচার প্রচারণা আসলো, দেখলাম যে প্রচার প্রচারণারই ক্রমশই ভোটের ব্যবধান কমতে থাকলো। যে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোটামুটি তুমুল ভাবে যুদ্ধ হবে, ভোট হবে, এরকম ভাবে বাড়তে লাগলো। বাড়তে বাড়তে শেষের দিকে এসে বেশ শক্ত অবস্থান চলে এসছে জামাত ইসলামী প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উনি এখন প্রতিদ্বন্দ্বিতায়। আমরা এখন প্রতিদ্বন্দ্বিতাটা এইভাবে বলছি যে জামাত ইসলামী তো এই অবস্থানে অতটা এগিয়ে আসবে এটা আমরা যখন ভেবেছিলাম না, চলে এসছে যখন কাছাকাছি, তখন কিন্তু হার জিতের ব্যাপারটা এখন নিশ্চিত করে বলা যায়। মানে 2 আসনই এখন হার জিত চলে আসবে এখন হার জিতের ব্যাপারটা এখন হচ্ছে বেশ দুই সম্বন্ধে অনিশ্চয়তার মধ্যেই চলছে। জি। তবে এবার উৎসবের সাথে মানুষ ভোট দিতে যাবে এইরকম প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ সর্দার আলামিন। আমরা একটু এবার যেতে চাই ডক্টর আসলাম হোসেনের কাছে। আপনার পাশের জেলা চুয়াডাঙ্গা, আপনি এই জেলা সম্পর্কে অবহিত আছেন কি জি। ধরনের? যেটা আমার বাড়ি আসলে মুজিবনগরে, আর যেটা চুয়াডাঙ্গার 2টা হচ্ছে আসলে জীবননগর, দামোহদা আর কি। তো চুয়াডাঙ্গার 2-এর যিনি বললেন, মানে উনি যথার্থ বলছেন, আলামিন সাহেব যেটা আমাদের দৈনিক মতবাদ প্রকাশ হয়েছে তিনি বললেন, আসলে বাবু উনি যেটা ভালো নাম যেটা হোক, উনি কি বাবু খান নামে খুব পরিচিত এলাকাতে। জি, এবং উনি বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি এবং বর্তমান বিজিএম এর সভাপতি এবং খুব ক্লিন ইমেজের মানুষ। উনি আমার চাইতে একাডেমিক্যালি 2 বছর বড়। উনিও ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছেন। কাজে উনি তখন থেকে ছাত্রদল করতেন, পরবর্তীতে যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন, তারপর এখন জেলা বিএনপির সভাপতি। এবং ওনার ওখানে আমার জানা মতে উনি এখন প্রায় 15,000 লোক ওনার প্রতিষ্ঠানে চাকরি করে। এবং উনি ওনার এলাকার বহু মানুষকে ওনার মানে এই কর্মের সংস্থান করছেন ওনার এলাকাতে আর কি। আর অ্যাট দ্য সেম টাইম ওই এলাকাটা আমাদের একটু হাওর পানির মানে অনেক কিছু আছে, মাছ এই সমস্ত চাষের জায়গা আছে। এবং উনি যেটা একটা বড় এখন যে জিনিসটা একটা মানুষকে দিকে বলছে যে উনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করবেন। তো ওনার একটা প্ল্যানিংটা আছে যে উনি সুযোগ পেলে উনি মানে চুয়াডাঙ্গাতে একটা শিল্প প্রতিষ্ঠান করার মতো ওনার ইচ্ছা আছে, যেটাতে হয়তো সেই ক্যাপাসিটিও সেই ক্যাপাসিটিও তার আছে। কাজে এটা অনেকটা বড় দিক। কাজে আমার বিশ্বাস সেই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি, আমার বিশ্বাস উনি হয়তো ওনার জায়গাতে ভালো করতে পারবে, এটা একটা জিনিস। আর যেটা চুয়াডাঙ্গা 2 সম্বন্ধে যে আলোচনা আসলো, আমরাও সেই ছোট থেকেই দেখেছি যে আপনার চুয়াডাঙ্গা 2 সবসময় বিএনপির পক্ষেই যায়। এবং ওখানেও যিনি আসছেন ওনাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, কারণ ওনার বড় ভাই হচ্ছে আমার ক্লাসমেট, এই কারণে তাকে আমি চিনি তার ছোট ভাই হিসাবে আর কি। কাজেই ওনারাও খুব বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলির। শরীফুজ্জামানের কথা বলছি, শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা 1 চুয়াডাঙ্গা 1 যেটা আর কি। তো কাজে এই চুয়াডাঙ্গা 1-এরও যে আছে, কাজে ওনারাও বেশ, আমি যেমন ওনাদের এলাকাতে মাদ্রাসা, মসজিদ এই সমস্ত বিভিন্ন কিছু বা এলাকার লোকজনের সাথে একটা যোগাযোগ রেখে সবসময় চলতেছে আর কি। কাজে আমার বিশ্বাস হয়তো আমরা 2টা জায়গাতে আমার হয়তো অনেকটা হলেও আলটিমেটলি হয়তো জয়ের পাল্লাটা বিএনপির দিকেই যেতে পারে বলে আমি পার্শ্ববর্তী জেলা থেকে আমার যতটুকু যোগাযোগ আছে। কাজে আর আমি বাবু ভাইয়ের ব্যাপারটা আসলে আরো খুব কাছে থেকে দেখেছি, ওনাকে দীর্ঘদিন থেকে আমি চিনি। এবং উনি আসলে একটা অন্যরকম ইমেজের মানুষ, যেটা আপনি নিজেও তাকে চেনেন আর কি, আপনারা যারা আছেন। কাজে আমি তার ব্যাপারেও খুব আশাবাদী। সচেতন মানুষ তাকে চেনে। রাইট আর কি। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর করেন। রাখেন তারা তাকে জি। চেনেন, ভালোভাবে চেনেন। কাজে উনি যার কারণে উনি এলাকাতে ওনার ভালো নামের চাইতে বাবু খান হিসাবে সবাই চেনে, যেমন আমার এই উপজেলাও নামটার সাথে চেনে। আমরা অবশ্য পরিচিত। হ্যাঁ, বাবু খান হিসাবে, কারণ ডাকনাম বাবু খান হিসাবেই চেনে আর কি। ওরা ওরকম একটা ঐতিহ্য মানে জমিদার বাড়ির মতো ছেলে আর কি, যেটা খান বংশরা বলে আর কি। এই জন্য এই এলাকাতে ওনার একটা প্রভাব আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ 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 ডক্টর আসলাম হোসেন। আমরা এবার একটু যেতে চাচ্ছি মাগুরা আর এক বিখ্যাত ক্রিকেটারের এলাকা, এবং তিনিও সংসদ সদস্য ছিলেন, সাকিব আল হাসান। তো আমরা যাচ্ছি আমাদের মাগুরা সহকর্মী আনোয়ার শরীফ রবিনের কাছে। রবিন, কি শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা, মাগুরায় আমরা জানি 2টি সংসদীয় আসন আছে, এর মধ্যে সংসদীয় আসন দুটোর 1 নম্বর আসনের যদি একটু চালচিত্র আমাদেরকে জানান। এখানে আমরা দেখছি যে 7 জন প্রার্থী আছে, এর মধ্যে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন, জামাত ইসলামের প্রার্থী আব্দুল মতিন, এছাড়া আরো 5 জন প্রার্থী আছেন। কার অবস্থা কি? মূলত মাগুরাতে বিএনপির যিনি মনোয়ার হোসেন খান ধানের শীষের প্রার্থী রয়েছেন, তিনি 18 সালে নির্বাচন করেছিলেন, যে মনোনয়ন পেয়েছিলেন এবং জেলখানায় আটকে থেকে নির্বাচন করেছিলেন। আর আব্দুল মতিন যিনি জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য। তো এই আসনটিতে 91 সালে এবং 96 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এছাড়া আসলে এই আসনটি পুরোটাই আওয়ামী লীগের দখলে ছিল, এখানে আওয়ামী লীগের একটি বিশাল অংশ রয়েছে। এবার আমাদের এই নির্বাচনে মনোয়ার হোসেন খান যিনি ধানের শীষের প্রার্থী হয়েছেন, তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানির উচ্চ পদে থাকায় তিনি এই দেশে মানে আমাদের এখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, তার একটি সুনাম রয়েছে এবং সংখ্যালঘুদের যে ভোটের একটি বড় অংশ তিনি ইতিমধ্যে তাদের ভিতরে একটি আস্থা অর্জন করতে পেরেছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা মাগুরা 1 আসনে অনেকটা, মাগুরা এবং শ্রীপুর নিয়ে 2টি উপজেলা নিয়ে গঠিত মাগুরা 1 আসন, সেখানে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে ধানের শীষের পক্ষে মনোয়ার হোসেন খানের একটি পজিশন রয়েছে। তবে এটি যেহেতু একটি আওয়ামী লীগ অধিষ্ঠিত এলাকায় একটা ভোট ব্যাংক রয়েছে এবং এবছর প্রায় 37 বা 40% নতুন ভোটার, তরুণ প্রজন্মের ভোটাররা রয়েছে। তো এখানে ব্যবধানটা আমাদের ধারণা করা হচ্ছে যে ধানের শীষের যিনি মনোয়ার হোসেন খান সাহেব আছেন, ওনার ইমেজ, উনি আন্দোলন সংগ্রামের সময় অনেক ভূমিকা রেখেছেন, তো ওনার যে ইমেজ সেক্ষেত্রে এগিয়ে থাকবেন। তো ব্যবধানটা এই যে আওয়ামী লীগের যে একটি ভোট ব্যাংক এখানে, তার আগে সাইফুজ্জামান, আপনারা জানেন সাইফুজ্জামান শেখর ছিলেন এই আসনে, সাকিব আল হাসান ছিলেন। তো আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এনাদের ভোটটা আসলে এখনো কোন দিকে যাবে সেটার উপরে ব্যবধানটা স্পষ্ট হবে, ব্যবধানটা বাড়বে কমবে। তবে বিজয়ের ক্ষেত্রে অনেকটা এখনো লড়াই হবে। আর এর আগে বিগত দিনে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে একটি হাড্ডাহাড্ডি পর্যায়ের লড়াই হয়েছে। তো এখানে আসলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটি রয়েছে সেই ভোটটা কোন দিকে কে টানতে পারবেন তার উপরে অনেকটা ব্যবধানটা নির্ভর করবে। অনেকটা আমরা দেখতেছি এক্ষেত্রে বিএনপির মনোয়ার হোসেন খান সাহেব এগিয়ে রয়েছে। আচ্ছা, আপনি সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটের কথা বলছেন, এখানে আমরা দেখছি শম্পা বসু নামে একজন নারী প্রার্থী আছেন বাসদের, এবং তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনি কি কেমন করবেন? তার ভোট আছে ভোটের মাঠে? তার আসলে উনি দীর্ঘদিন ঢাকাতে ছিলেন, উনি ইঞ্জিনিয়ার, উনি বিভিন্ন সময় অনেকদিন ধরে আছেন এখানে, কিন্তু ওই জাসদের সেই পর্যায়ে উনি মাগুরাতে সদরে উনি কিছুটা পেতে পারেন, কিন্তু আসলে সেইভাবে আলোচনায় আসার মতো অবস্থান এখনো তৈরি হয়নি। তবে উনি একমাত্র নারী প্রার্থী হিসেবে উনি একটু আলোচিত হয়েছেন। আচ্ছা, আমরা যদি মাগুরা 2 আসনে যাই, সেখানে দেখছি আমরা প্রার্থী কম, 4 জন প্রার্থী আছেন। দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাশেদ বিল্লাহ আর নিতাই রায় চৌধুরী, জাতীয়ভাবে পরিচিত মুখ। তো উনি আগে মন্ত্রীও ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন বিএনপির। তো এইখানকার পরিস্থিতি কেমন? হাত পাকার প্রার্থী আছে, নাঙ্গলেরও প্রার্থী আছে দেখা যাচ্ছে। জি, আমরা মাগুরা 2 আসনটি আসলে এটিও দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল। তো এখানে সংখ্যালঘু ভোটার সংখ্যা অনেক বেশি। এবারে আমাদের যিনি সিনিয়র উনি নেতা নিতাই রায় চৌধুরী, যিনি ভাইস চেয়ারম্যান দলের, তো উনার প্রতিদ্বন্দ্বিতায় আছেন আমাদের জেলা আমির এমবি পাকির সাহেব। এখানে ইসলামী দলগুলোর একটি বৃহৎ ভোট রয়েছে। এখানে হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে পারে বলে আশা করা যাচ্ছে। আর এখানটাতে আরেকটি কথা না বললেন না, এখানে 94 নির্বাচনে কাজী কামাল, বিএনপি থেকে কাজী কামাল সাহেব এসেছিলেন, যিনি ছিলেন, উনি নির্বাচনের ঘোষণা দিলেও পরবর্তীতে উনি নির্বাচন থেকে সরে আসছেন, কিন্তু ওনাকে মাঠে দেখা যায়নি। উনি নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে নামেননি, উনি প্রতিদ্বন্দ্বিতা থেকে ফিরে আসছেন। তো এই ক্ষেত্রে এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, বিএনপির দলীয় স্পষ্ট হয়ে উঠেছিল। তো সেটি অনেকটাই নিরসন পরে এখন গুছিয়ে এনেছেন, নির্বাচনী প্রচার প্রচারণা একসাথে চলছে। তবে এই আরেকটা কথা এখানে বলা যেতে পারে, বিগত দিনে আমরা দেখেছি এই আসনে বিক্রে করার একটা প্রবণতা আছে।
এই উপজেলা নির্বাচন এবং সংসদীয় নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই এই বিট্রে করার শিকার হয়েছে। তো এইবার আমাদের এখানেটাতে বলা যাচ্ছে না আসলে কে বিজয়ী হয়ে বের আসবেন। এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে এখানে আওয়ামী লীগ জামাতে ইসলামের একটি শক্ত ভোট ব্যাংক রয়েছে এবং সে আর সংখ্যালঘুদের একটি ভোট ব্যাংক রয়েছে। আর যেহেতু দলের দ্বিধা বিভক্তি ছিল কাটিয়ে উঠেছেন, তারপরেও আসলে এখানটাতে এখনো সংখ্যা রয়েছে হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের মাধ্যমে, এবং এই আওয়ামী লীগের ভোটটার উপরে এখানেও মূলত নির্ভর করবে যে কে জিতবেন বা কে পরাজিত হবেন। রবিন, ধন্যবাদ। আমরা একটু জি। ডক্টর আসলাম হোসেনের কাছে। আমরা সারা দেশের চিত্রই প্রায় দেখছি যে আওয়ামী লীগের ভোট, সংখ্যালঘু ভোট এবং তরুণ ভোট এটা ফ্যাক্টর জি। হচ্ছে জি। নির্বাচনের ফলাফল ডিসাইড। এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিদ্রোহীদের সাথে। এইটার কারণটা এটা এটা ওই যে আমি প্রথমে বিদ্রোহটা নিয়ে বলতে চাই, মানে একটা বিএনপি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, কাজেই সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। সবাই আসলে আলটিমেট রাজনীতি করে যদি রাজনীতিবিদদের বলেন, তারা সবাই সংসদ সদস্য হতে চায়, এটা হচ্ছে বাস্তবতা। কাজেই বাস্তবতার আলোকে যদি দেখি, ধরেন আমার মেহেরপুরে 3 জন মানে নমিনেশন তুলেছিল বিএনপি থেকে। মাসুদ অরুণ সাহেব, এখনকার বর্তমান যিনি জেলা বিএনপি সেক্রেটারি, উনি জনাব কামরুল হাসান। তারপরে আমাদের মুজিবনগর উপজেলা বিএনপি যিনি সভাপতি জনাব আমিরুল ইসলাম। পরবর্তীতে যেহেতু মাসুদুর সাহেবকে যখন নমিনেশন দেয়, তখন তাদেরটা বাতিল হয়ে যায়। কাজেই এইটা আসলে এই বিদ্রোহের বিষয়টা, এটা আসলে মানে আমি খুব মানে খারাপ দৃষ্টিভঙ্গি বলতে কি, একটা খারাপ দিকটা হইতেছে কি, আপনি যখন একটা দল করবেন, ন্যাচারালি আপনার দলের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, দল যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। এখন কখনো কখনো হয় কি যে মানুষ এইটা ব্যক্তিকে দলের চেয়ে ও একটু উপরে জায়গায় চিন্তা করে ফেলে, অথবা পারিপার্শ্বিক অবস্থা, আবার কিছু মানুষ তাদের সাথে থাকে যাদের কারণে আসলে এই প্রবলেমগুলো হয়। এই জন্যই বিদ্রোহী ব্যাপারগুলো আসে। কিন্তু এদেশের মানুষের কাছে আসলে মাঠ কাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দিন শেষে ধানের শীষ এটাই বড় পরিচয়, আসলে বিদ্রোহী এটা বড় পরিচয় না। কারণ আসলে বিদ্রোহী আমরা অতীতে বহু মানুষ দেখেছি যারা বিদ্রোহী হিসাবে নির্বাচন করেছে, কিন্তু মার্কার কাছে আলটিমেটলি তারা হেরে গেছে। এই জন্যই হয়তো কোনো জায়গাতে যাদের খুব ব্যক্তি ইমেজ বেশি, সেই ক্ষেত্রে বিদ্রোহীটা। আর দ্বিতীয় যে পয়েন্ট আপনি বলছেন তরুণ প্রজন্ম, ডেফিনেটলি এটা নিয়ে আমরা নিজেরাও, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, কাজে এই তো এই প্রজন্মের সাথে আমার প্রতিদিনের আমার পথ চলা। কাজে আসলে এই প্রজন্মটাকে এবার এখন বর্তমানে আমার বাস্তবতায় যেটা মনে হচ্ছে, তাদেরকে রিড করা খুব ডিফিকাল্ট হচ্ছে, যে তারা আসলে অ্যাকচুয়ালি কি করতে চায়। তবে এটুকু বোঝা যাচ্ছে যে তাদের যে মানে 24-এর মানে 5ই আগস্ট পরবর্তী যে ভাবনা ছিল, সেই ভাবনা থেকে আসলে কিছুটা হলেও সরছে। এই কারণেই, কারণ আপনারা নিজেরা আমার চাইতে আরো ভালো বুঝেন, যেহেতু আপনারা দুজনেই গণমাধ্যম কর্মী এখানে আছেন। কারণ তারা যে প্রত্যাশাটা নিয়েছিল, তাদের যারা নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বটাই যখন তারা আসলে এটাকে মানে ক্যাপিটালাইজ করতে পারে নাই, তখন কিন্তু তরুণরা যারা তাদের সাথে ছিল, তারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র, তাদেরও তো জ্ঞানের দিক থেকে তারাও কারো চেয়ে কমতি না। কাজে এগুলা তারা যখন বুঝতে পারতেছে যে তাদের মধ্যেই আসলে বেসিক্যালি তারা কি চায়, এটাই তাদেরকে মানে পথ দেখাতে পারতেছে না। এই পথ দেখাতে না পারানোর কারণে তরুণরা আলটিমেটলি সেখান থেকে কিছুটা বিভ্রান্ত হলেও আমার বিশ্বাস যে তারা দেশের যেটা মঙ্গল হবে, দেশের যেটা ভালো হবে, এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে যাদের অভিজ্ঞতা আছে, যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, বা যাদেরকে যেটা বলতেছে, আমি ইভেনচুয়ালি আমি যেটা আপনাকে খুব কমন মানে ক্লিয়ারলি বলতে চাই, যে আমি আপনার বিএনপি যে ইশতেহারে ছিল, ওখানে যেটা জনাব বিএনপি চেয়ারপারসন মানে মেন তারেক রহমান সাহেব যেটা লাস্টলি একটা কথা বলছিলেন, যে উনি চাই হচ্ছে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতা এবং আইনের শাসন, এই সমন্বয়ে একটা দেশ পরিচালনা করতে চায়, এবং অভিজ্ঞতার আলোকে উনি এটা। কাজে আমার বিশ্বাস তরুণরা তার এই কথাবার্তা শুনতেছে। উনি আজকে অনেক বক্তব্য দিয়ে দিচ্ছেন দীর্ঘদিন, প্রত্যেক দিনই একেবারে লম্বা সময় ধরে। কাজেই একই সাথে ওনার মেয়ে জায়মা রহমান, উনিও তরুণদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন, এবং আমার জানা মতে বিএনপির আরও তাদের বিভিন্ন সেল তরুণদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেছে। এখান থেকে হয়তো তারা ডেফিনেটলি তাদের একটা সিদ্ধান্ত নিতে পারবে, কারণ এটা আসলে খুবই ডিফিকাল্ট। আপনারাও 100 ইউনিভার্সিটি পড়ছেন, উনিও পড়ছেন, আমিও পড়ছি, কারণ এদেরকে আসলে রেড করা একটা খুব ডিফিকাল্ট। আর আরেকটা যেটা বললেন আওয়ামী লীগের ওভারঅল সারা দেশের যে ভোটের ব্যাপারটা, আসলে এই জায়গাটাও আমাদের ঠিক একইভাবে চিন্তার ব্যাপার আছে, কারণ এখানে অনেকগুলো ইস্যু কাজ করবে। কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এলাকার সম্পর্ক, স্থানীয় সম্পর্ক, আর সর্বোপরি আদর্শিক জায়গা থেকে যদি চিন্তা করি, এটা আসলে তো বিপরীত মেরু। যারা হয়তো একেবারে ট্রুলি রাজনীতির সাথে সম্পর্কিত, আওয়ামী লীগ রাজনীতির সাথে যারা মানে গড়ে উঠেছে, বড় হয়েছে, কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে বেসিক্যালি আমাদের মানে এই
হয়তো প্যাটার্নটা মানে ধানের শীষের পক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, এটা হইতেছে আমার নিজের মূল্যায়ন আর কি। কাজেই আমার যেটা প্রত্যাশা হচ্ছে, মানুষ যদি একেবারে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, 17 বছর তারা ভোট দিতে পারে নাই, কাজেই তারা যদি এই আগামী 12 তারিখে নির্ভয়ে নির্বিঘ্নে কোনো বাধাহীন ভাবে উৎসব মুখর ভাবে যদি তারা ভোট দিতে পারে, আমার বিশ্বাস তাদের যে মানে তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থী তারা চিনতে ভুল করবে না। কারণ এদেশের মানুষ এখন অনেক সচেতন, আমরা যেভাবেই চিন্তা করি না কেন, যেভাবেই দেখি না কেন, কারণ প্রতিটা ক্ষেত্রেই এটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন মানে আমাদের দেশের সামগ্রিক এতে। তাই যে আমার খুব একটা স্ট্রং বিশ্বাস, মানুষ তাদের আসলে সঠিক নেতৃত্বটাকে তারা খুঁজে নেবে, যে নেতৃত্ব বলছে আমরা সবাইকে অন্তর্ভুক্তিমূলক, আমরা সুন্দর একটা নারীর সম্মান বা সব কিছু দিয়ে, কাজেই যাদের অভিজ্ঞতা আছে, কাজে ধরনের তারা সবকিছু বিবেচনা, প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করেই তারা আমার বিশ্বাস তাদের নেতৃত্বকে খুঁজে নেবে। এটা আমি দৃঢ়ভাবে মানে আমার প্রত্যাশা, এবং আমার একটা আমি সবার প্রতি আহ্বানও রাখতেছি যে এইভাবে তাদেরকে চিন্তা করার জন্য। ধন্যবাদ ডক্টর আসলাম হোসেন। আপনাকে শেষ কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই নির্বাচনে একদম শেষ সময় এসে একটা আলোচনা সামনে এসছে, এই নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বীকে জামাত নাকি বিদ্রোহী। আপনি যেহেতু রাজনীতিবিদ ফলো করেন দীর্ঘদিন এবং বিএনপি বিটও আপনি করেন, আপনার কাছে কি মনে হয়, ছোট করে বলেন। বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি অনেক জায়গায় বাংলাদেশে এখন, জামাতের কিন্তু প্রতিদ্বন্দ্বী নাই, তারা কিন্তু বিদ্রোহী প্রার্থী নাই, বিএনপিতে আছে। এবং আওয়ামী লীগে ওই জিনিসটা আছে, যেহেতু বিএনপি একটি বড় দল, জামাতকে এখন বড় দল মনে হচ্ছে, কারণ মাঠটা এখন ফাঁকা, এই কারণে তাকে এখন এত বড় দল মনে হচ্ছে, যেহেতু একটি বড় রাজনৈতিক দল মাঠে নাই, অনুপস্থিত থাকার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণেই কিন্তু মাঠের রাজনীতির মাঠে জামায়াত ইসলামকে এত বড় দল মনে হচ্ছে। আপনি ধরেন এবার ব্যালটেই যদি নৌকা থাকতো তাহলে কিন্তু চিত্রটা কিন্তু ভিন্ন। জামাতকে যত বড় দল এখন দেখা যাচ্ছে, এটা এত বড় দল আসলে ভোট হইলে বোঝা যাবে যে তাদের ভোট সংখ্যা রেশিওটা বাড়ছে কি। তবে বিএনপির ক্ষতি যদি হয়, সেটা হবে এই যে তার বিদ্রোহী প্রার্থী, এবং এই যে অনেক জায়গায় যে বিদ্রোহী প্রার্থীদের আসলে ঠিক হাইকমান্ড চেষ্টা করেছে, অনেক জায়গায় পেরেছে, অনেক জায়গায় পারেনি। যদি এই রেজাল্টটা যদি কোনো কম বেশি হয়, এই আলটিমেট লাভটা কিন্তু হবে জামাত ইসলামী, এবং এই বিএনপির বিদ্রোহী অংশটার কারণেই জামাত ইসলামী বেশ লাভবান হবে এমনটাই মনে করছি। আর তরুণ ভোটারদের যে অংশটি, এই অংশটা কিন্তু আসলে গত তিনটি টার্ম নির্বাচন দিতে পারেন, এবং একটি উৎসবমুখর ভোট হবে, এবং তরুণরা কিন্তু তার সিদ্ধান্ত নিয়েছে কোন পক্ষে যাবে। এবং বাংলাদেশটা এই মুহূর্তে এই নির্বাচনটা কিন্তু দুটি ভাগে বিভক্ত, একটি ইসলামিক ভাবধারা, একটি যারা লিবারেল, যারা মুক্ত চিন্তা করে তাদের সেই ভাবধারা। এখন 12 তারিখে ভোটাররাই বেছে নিবে। এবং আপনি যে প্রশ্নটা বললেন যে আসলে বিএনপির ক্ষতি যদি হয়, যেটা হবে ভোটের মাঠে এবং ভোটের ব্যবধানে, অনেক জায়গায় জামাত ইসলামী আমাদের যারা আলোচক ছিলেন, যারা বললেন যে এই যে দুই দলের বিদ্রোহী প্রার্থী এবং অসহযোগিতার মাঝখান দিয়ে কিন্তু জামাতের অনেক জায়গায় বেরিয়ে যেতে পারে। ধন্যবাদ তানভীর ইমন চমৎকার বিশ্লেষণের জন্য। ডক্টর আসলাম হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া রবিন এবং সর্দার আল আমিন এবং তারিকুজ্জামান লিটু, তুহিন অরণ্য, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। শীঘ্রই আবার অন্য কোনো জেলাকে নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।